রোজা মানে শুধু না খেয়ে থাকা নয়, এটা আত্মাকে শুদ্ধ করার, ধৈর্য শেখার আর আল্লাহর আরও কাছে যাওয়ার এক সুন্দর পথ। আর কদিন পরেই কড়া নাড়বে পবিত্র মাহে রমজান, রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। আমরা যদি এখন থেকেই একটু একটু প্রস্তুতি নেই, তাহলে রোজার প্রতিটা দিনকে ইবাদতে ভরপুর করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। মাত্র 70 টাকা কেজি করে এই সবুজ ক্যাপসিকামটা কিনেছি। লাল আর হলুদের তুলনায় এই সবুজটার দাম একটু কম থাকে। তো এখন যেহেতু ক্যাপসিকামের সিজন, তো আমি সারা বছরের জন্য ক্যাপসিকামটা কীভাবে ফ্রোজেন করি সেটাই শেয়ার করছি। রমজান মাসে টুকটাক কিন্তু ইফতার অনেক রকমের আমরা করে থাকি। তো রমজান মাসে যেহেতু ক্যাপসিকামটাও প্রয়োজন পড়ে বা অন্যান্য রান্নাতেও প্রয়োজন পড়ে, তা আমি সুন্দরভাবে প্রসেস করেই রাখছি। আমি যেই রান্নায় যেভাবে ইউজ করব সেভাবেই রাখছি। তো সবুজগুলি তো 70 টাকা কেজি নিয়েছে, লাল আর হলুদটা দেখলাম 400 টাকা কেজি। অন্যান্য সময় দেখা যায় 700-800 টাকা কেজি থাকে। তা আমি একটা লাল আর হলুদও নিয়েছি। একটু কালারফুল কিছু রান্না করলে, যেমন ফ্রাইড রাইস কিংবা নুডলস বা কোনো ভেজিটেবল রান্না করলে যদি ইউজ করা যায়, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। দেখুন কালারটাই কত সুন্দর লাগছে। তা আমি এই ক্যাপসিকামগুলোকে একটু কিউব করে কেটে নিয়েছি আর আমি এভাবে ব্যাগে ভরে রেখে দিব। আর আমার বাবাকে আমি জিপলক ব্যাগ নিয়ে আসতে বলেছিলাম, সে এরকম প্লাস্টিক ব্যাগ নিয়ে এসেছে। তো কী আর করার, এটা দিয়েই কাজ করে নিচ্ছি। তো অন্য যে ক্যাপসিকামগুলো আমি রেখেছি গ্রিন কালারটা, সেটা একটু বড় বড় করেই রেখেছি। আমার যখন যেভাবে প্রয়োজন হবে আমি কিন্তু কেটে নিব। আর এই বক্সটা আমি রেখেছি ক্যাপসিকাম রাখার জন্য। এটাতে বেশ 1-1.5 কেজি পরিমাণ ক্যাপসিকাম জায়গা হয়। তা আমি 1.5 কেজি ক্যাপসিকাম নিয়ে এসেছিলাম। তো এই ক্যাপসিকাম দিয়েই কিন্তু মোটামুটি আমার পুরো 1 বছর চলে যায়। চিলি ফ্লেক্স করব এখানে, তাই বেশি করে মরিচ টেলে নিয়েছি। আসলে রোজার আগে টুকটাক কিন্তু অনেক কাজ থাকে। তো ছোট ছোট এই কাজগুলো রোজার আগে যদি আমরা করে রাখতে পারি তাহলে কিন্তু বেশ অনেক সময় বেঁচে যায়। তো এখানে চিলি অয়েল বানাবো, এর জন্য আমি এখানে চিলি ফ্লেক্স নিয়েছি, তারপরে একটু সাদা তিল দিলাম। আর এখানে রসুনটা আমি একদম কিমা চপ করে নিয়েছি এই আমার চপারটাতে। কিমা চপ করলে মানে চিলি অয়েলটা খেতে বেশি ভালো হয়। আপনাদের যদি চপার না থাকে তাহলে আপনারা একটু থেতো করে তারপরে ছুরি দিয়ে সুন্দরভাবে একদম কুচি কুচি করে কেটে দিবেন। এই চিলি অয়েলটা বিভিন্ন রকম স্ন্যাক্সের সাথে কিন্তু খাওয়া যায়, মোমো, তারপরে আরও অনেক কিছু, রামেন করলে, নুডলস, ফ্রাইড রাইস, যে কোনো কিছুর সাথে খেতে আমার কাছে ভালো লাগে। সব কিছু দিয়ে আমি কিন্তু এখানে একদম গরম তেল তারপর ঢেলে দিয়েছি। ব্যাস কিছুক্ষণ কিন্তু রেস্টে রেখে দিলেই চিলি অয়েলটা রেডি হয়ে যাবে। তা আমার মনে হচ্ছিল তেলটা একটু কম হয়েছে, আর একটু তেল অ্যাড করব পরে গরম করে। তা আমি একটু লবণ আর একটু সয়া সস অ্যাড করে দিয়েছি পরবর্তীতে। আপনারা চাইলে সয়া সসটা খাওয়ার সময়ও অ্যাড করে নিতে পারেন। ঝালমুড়ি মশলা তো প্রত্যেক বছরই বানাই, কিন্তু কখনো রেসিপি শেয়ার করি কখনো করি না। তো গত বছরও বানিয়েছিলাম কিন্তু হয়তো বা রেসিপি শেয়ার করিনি। তখন কিন্তু আমি যখন মুড়ি ভর্তা করি তখন অনেকেই বলেছিলেন যে ঝালমুড়ি মশলার রেসিপি যাতে আমি শেয়ার করি। তো রমজান ছাড়া যেহেতু আর বানানো হয় না, এর জন্য আর শেয়ারও করা হয় না। তো এখানে ঝালমুড়ি মশলার জন্য আমি প্রথমেই পেঁয়াজ আর সরিষা একসাথে পেস্ট করে নিয়েছি, সেখানে 2 টেবিল চামচ নিয়েছি। আদা রসুন বাটা 2 টেবিল চামচ নিয়েছি। গুঁড়া মশলার মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, রাঁধুনি যে মাংসের মশলাটা আছে সেটা নিয়েছি। আর গরম মশলা গুঁড়ি আমার বাসায় তৈরি করা। আমি বাসায় যে গরম মশলাটা তৈরি করি সেই গরম মশলাটার এত সুন্দর একটা ফ্লেভার হয়, যে কোনো খাবারে দিলেই একটা শাহি শাহি ভাব চলে আসে। তারপরে পানি আর লবণ দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এভাবে যদি মশলাটা আগে থেকে পেস্ট রেডি করে রাখা যায় তাহলে সময় কিন্তু অনেকটা বেঁচে যায়। আমি এখানে সয়াবিন তেল আর সরিষার তেল একসাথে গরম করে নিয়েছি, আর কয়েকটা গোটা গরম মশলাও দিয়েছি। এখন যে মশলাটা আমি পানি দিয়ে রেডি করে রেখেছিলাম সেইটা দিয়ে একদম ভালো করে ভাজা ভাজা করে নিব। যতক্ষণ পানি থাকবে ততক্ষণ কিন্তু এটা নামানো যাবে না। যখন দেখবেন মশলার কালারটা চেঞ্জ হয়ে একটু কালো কালো হয়ে গিয়েছে তখনই বুঝতে হবে যে মশলাটা রেডি হয়ে গিয়েছে। আর এই মশলাটা কিন্তু আপনারা প্রায় 6 মাসের মতন রেখে খেতে পারবেন।
অনেকের কাছে মনে হতে পারে রমজান মাস কি শুধু খাওয়া দাওয়ার জন্য কিনা, যে খাওয়া দাওয়ারই প্রস্তুতি নিচ্ছি। আসলে এই খাওয়া দাওয়ার প্রস্তুতিগুলি যদি আমরা নিয়ে রাখি তাহলে রমজানের অন্যান্য যে ইবাদত বন্দিগিগুলো আছে সেগুলি কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো। কারণ যেহেতু রমজানে ইফতার সেহরি করতেই হয়, আর বাঙালি মুসলমানদের যে ট্রেডিশনগুলি আছে সেগুলোও আমরা টুকটাক ফলো করি, এর জন্য কিন্তু এইগুলি থেকে আমরা পিছিয়ে থাকতে পারি না। তাই এই কাজগুলোও কিন্তু আমাদের করে নিতে হয়। তাছাড়া রমজানের প্রস্তুতি হিসাবে আপনারা আগে থেকে কিভাবে কী ধরনের ইবাদত বন্দিগি করবেন তার একটা লিস্ট তৈরি করে রাখতে পারেন। যেমন রমজানে বেশি বেশি কোরআন পড়া, নামাজ পড়া, গীবত না করা, কোনো কিছুর অপচয় না করা। যদি আমরা সারাদিন না খেয়ে থাকি কিন্তু মিথ্যা বলি, গীবত করি, রাগ ধরে রাখি, মানুষকে কষ্ট দেই, তাহলে সেই রোজা শুধু উপবাস হয়, ইবাদত হয় না। রোজা মানে চোখের রোজা, খারাপ কিছু না দেখা, জিহ্বার রোজা, খারাপ কথা না বলা, কানের রোজা, গুনাহের কথা না শোনা, আর মনের রোজা, হিংসা অহংকার থেকে দূরে রাখা। আমি এখানে একটু গ্রিন চাটনি করেছি, কিভাবে করেছি আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন। তো আমি গ্রিন চাটনিটা করে রেখেছি, যেহেতু রমজান মাসে টুকটাক ভাজা পোড়া খাওয়া হয়, এই চাটনিটা কিন্তু খুব বেশি প্রয়োজন পড়ে। আর এখন যেহেতু ধনেপাতার সিজন, অনেক বেশি ধনেপাতা পাওয়া যায়, তাই আমরা কিন্তু চাইলেই এই ধনেপাতাটা দিয়ে চাটনি বানিয়ে রাখতে পারি। আর এখান থেকে আমি একটু তেঁতুলের চাটনি করে নিচ্ছি। তো তেঁতুলটা আমি শুধু রসটা নিয়েছি, তেঁতুলের কাতটা নিয়েছি। নেয়ার পরে আমি চিনি, লবণ, তারপরে দিয়েছি ধনিয়া আর জিরা, আমি তেলে একটু হালকা থেতো করে নিয়েছি। তারপরে নামানোর আগে একটু চাট মশলা দিয়েছি। আমি হারুন ভাইয়ের একটা চাট মশলা পাওয়া যায়, সেই চাট মশলাটা ইউজ করি, খুবই মজাদার। তো এভাবে জাস্ট জাল করে একটু ঘন করে নিলেই কিন্তু তেঁতুলের চাটনিটা রেডি হয়ে যাবে। আমি এখন সব কিছু ঠান্ডা হয়ে যাওয়ার পরে জারে ঢেলে নিচ্ছি। সেদিন আমাদের ইভা আপুকে দেখলাম, আপু খুব সুন্দর একটা ধনেপাতার চাটনি করেছে, কিন্তু ওইভাবে আমার কখনো করা হয়নি। ইনশাল্লাহ ট্রাই করব। আমি সবসময় এভাবেই ধনেপাতা পুদিনা পাতা দিয়েই এভাবে লিকুইড চাটনিটা করা হয়, কিন্তু আপুর চাটনিটা দেখেও না বেশ ভালো লেগেছে। আর দেখুন আমি যে ঝালমুড়ির কড়াইটা আছে সেটা মুছে মুড়ি খেয়ে নিয়েছি, এত বেশি মজা হয়েছে ঝালমুড়ির মশলাটা। মানে এই মশলাটা থাকলে না আর কোনো কিছুই লাগবে না, আর অন্য কিছু দিলে তো মনে করেন স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। আজকের ভিডিওটা যদিও একটু বড় হয়ে গিয়েছে, আশা করছি ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আমি চেষ্টা করেছি ছোট ছোট ক্লিপের মাধ্যমেই সব কিছু ডিটেইলে শেয়ার করার জন্য, এর জন্যই ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। অনেকের কাছে মনে হতে পারে টাটকা টাটকা খাবারই ভালো, ফ্রোজেন খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু আজকাল আমাদের সবার কিন্তু সময়ের বেশ অভাব, সময়ের কাজ সময় শেষ করতে না পারলে কিন্তু আমাদের খুব কষ্ট হয়ে যায়। আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা কিন্তু এই বিষয়টা আরও বেশি ফিল করতে পারে। ছোট বাচ্চা নিয়ে এই কাজগুলো যদি আগে থেকে করে রাখা যায় তাহলে কিন্তু অনেকটা সময় রমজানে পাওয়া যাবে। আমি যেদিন বাজার গুছিয়েছিলাম সেদিন রাতেই কিন্তু এই কাজগুলো করেছি, এর জন্য অনেকটা পরিশ্রম হয়েছে সারা দিন। সেই সকাল থেকে আমি সারাক্ষণ দাঁড়িয়েই ছিলাম। মনে হতে পারে কাজগুলো অনেক ছোট ছোট, কিন্তু এই ছোট ছোট কাজগুলো করতে কিন্তু আমার বেশ অনেকটা সময় লেগেছে। তো রাতে ঘুমাতে যাওয়ার আগে ছোলাটা ভিজিয়ে রেখেছি আর ডালটাও ভিজে রেখেছিলাম পেঁয়াজুর প্রিপারেশন করার জন্য। আমি পেঁয়াজু সবসময় খেসারি, মুসুরি আর সামান্য একটু পোলাওর চাল মিক্স করে তারপরে করি, এতে করে টেস্টটা ভালো আসে। অনেকে আর অনেক রকমের ডাল ব্যবহার করে, কিন্তু আমি সবসময় খেসারি আর মুসুরির ডাল মিক্স করেই বানাই। এখন কিন্তু বাজারে নতুন রসুন নেমেছে, এই নতুন রসুনটা কিন্তু কাটতে খুব একটা কষ্ট হয় না। আমি এই যে দেখুন 1 কেজি রসুন কেটেছি, কারণ শুধু উপরের খোসাটা একটু ফেলে দিয়ে ব্যাস একটু কেটে নিলেই কিন্তু হয়ে যায়। আর এখানে পেঁয়াজ বেশি করে ছিলে নিয়েছি, যেহেতু পেঁয়াজের বেরেস্তা করব বা অন্যান্য আইটেমেও ব্যবহার করব, এর জন্য একটু পেঁয়াজটা কেটে নিয়েছি। বাণিজ্য মেলা থেকে কেনা যে কাঁটাটা দেখিয়েছিলাম আপনারা সবাই অনেক পছন্দ করেছেন আর জিনিসটা সম্পর্কে জানতে চেয়েছেন, প্রাইস জানতে চেয়েছেন। আমি কিন্তু ওই ভিডিওতে প্রাইসটা বলতে ভুলে গিয়েছিলাম। তো যারা যারা জানতে চেয়েছেন আমি তাদেরকে কমেন্টের মাধ্যমে কিন্তু প্রাইসটা জানিয়ে দিয়েছি। আমার এটার প্রাইস পড়েছে, এই কাটারটা আর এই যে হোল্ডারটা যেটা ভেজিটেবলটা ধরা হয় সেটা সহ 300 টাকা।
এটার কিন্তু পুরোটা যে সেট আরও বিভিন্ন রকমের আইটেম থাকে, পুরোটা সেট কিন্তু 500 কি 600 টাকা প্রাইস। কিন্তু ওই জিনিসগুলো আমার কাছে মনে হয় খুব একটা কাজের না, এর জন্য আমি ওই জিনিসগুলো আর কিনিনি। আমি শুধু এটাই কিনেছি। তো এটা আমার 300 টাকা প্রাইস পড়েছে। আর এটা হওয়াতে যে আমার কতটা হেল্প হয়েছে তা বলে বোঝাতে পারবো না। এই যে দেখুন 1 কেজি পেঁয়াজ কিন্তু আমি কয়েক মিনিটের মধ্যে কেটে ফেলবো, আর খুব সুন্দরভাবে কেটে ফেলবো, মানে একদম চিকন চিকন করে। তো ভিডিও করছিলাম, কাজ করছিলাম, সাথে একটু মোবাইলে আমি লাফটার শেফ দেখছিলাম। তো এই লাফটার শেফ শোটা আমার কাছে বেশ ভালো লাগে, একটু বিনোদন পাওয়া যায়, একটু হাসির শোগুলো আমার কাছে খুব পছন্দের হয়। আর এই যে দেখুন ছোট ছোট যে পেঁয়াজগুলো সেগুলো একসাথে আমি কয়েকটা ধরে তারপরে কিন্তু কেটে নিচ্ছি। এখন যেহেতু নতুন পেঁয়াজ একটু ছোট বড় মিলানোই থাকে, তাই এই পেঁয়াজটা কাটতে কিন্তু একটু কষ্ট হয়। তো এটা হওয়াতে কিন্তু আমার কাটতে বেশ সুবিধাই হয়েছে। এই যে দেখুন কতগুলো পেঁয়াজ কেটে ফেলেছি। তো আজকে আর বেরেস্তার রেসিপি শেয়ার করব না, কারণ বেরেস্তা আমি অনেকবার দেখিয়েছি। তো বেরেস্তা করব আর অন্য কাজে ব্যবহার করব, এর জন্যই বেশি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবারে শীতে এখন পর্যন্ত মটরশুঁটি খাওয়া হয়নি, তো সেদিন বাজারে গিয়েছিলাম, মটরশুঁটি দেখে হাফ কেজি মটরশুঁটি এনেছি। কারণ এই হাফ কেজি মটরশুঁটি ছিলতে ছিলতেই আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। সাথে আবার হাফ কেজি শিমের বিচিও এনেছিলাম। তো এইগুলি ছিলে আমার মনে হচ্ছিল একদম নখ ব্যথা হয়ে গিয়েছে। আজকে আমি ছোলাটা যেই প্রসেস করে রাখবো, এভাবে যদি রাখেন বিলিভ মি এত মজা হয় এই ছোলা রান্নাটা। আমি তো সবসময় দেখা যায় আলু দিয়ে সিদ্ধ করে রেখে দেই, কিন্তু যখন থেকে এভাবে শিখেছি আমি এভাবে ফ্রোজেন করে রাখি, খুবই মজা হয়। তো আমরা গরুর মাংস যেভাবে হাতে মেখে রান্না করি ঠিক সেভাবে সেম মশলা দিয়ে আমি এই ছোলাটাকে মেখে তারপরে সিদ্ধ করে নিব। আমি এখানে পেঁয়াজ দিয়েছি, আদা রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়া জিরা, তারপরে মাংসের মশলা দিয়েছি, গরম মশলা তেল সব কিছু দিয়ে মেখে আমি হচ্ছে 4-5টা সিটি দিয়ে নিব। ব্যাস এই ছোলা রান্নাটা রেডি। এতে করে আপনার সময় যেমন বাঁচবে, আপনার তেল খরচ বাঁচবে, আপনার গ্যাস খরচ বাঁচবে, অনেক কিছুই সেভ হবে। আর এর স্বাদ দুর্দান্ত হয়ে থাকে। আপনারা একবার ট্রাই করে দেখবেন যদি এখনও আপনারা এ ধরনের প্রস্তুতি করে না থাকেন। আমার কাছে খুবই ভালো লেগেছে এই ছোলা রান্নাটা। মানে এমনি তো দেখা যায় প্রত্যেক দিন একটু একটু ছোলা রান্না করতে গেলে কিন্তু সেম একই প্রসেস আমাদের ফলো করতে হয়, এতে করে বেশ অনেকটা সময় কিন্তু নষ্ট হয়। কিন্তু আমরা যদি একবারে এভাবে রান্না করে রাখি তাহলে কিন্তু অনেক বেশি সময় সেভ হবে। তো গোটা গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম আর টমেটো দিতে ভুলে গিয়েছিলাম। তো সেটা দিয়ে আমি পানি দিয়ে হচ্ছে এখন প্রেসার কুকারে 4-5টা সিটি দিলেই হয়ে যাবে। আর পানি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে পানি যাতে বেশি না হয়, সিদ্ধ হতে যতটা পানি লাগে ঠিক ততটুকু পানিই আমি দিয়েছি। আর এদিক থেকে আমার মিনি যে মাল্টি কুকারটা আছে সেখানে আমি একটু পানি গরম করে মটরশুঁটিটা 30 সেকেন্ডের মতন একটু সিদ্ধ করে নিয়েছি। তারপরে সরাসরি আমি ঠান্ডা পানিতে দিয়ে দিয়েছি। এভাবে মটরশুঁটি ফ্রোজেন করে রাখলে সারা বছর একদম কিচ্ছু হয় না, যেমন কালার তেমনই থাকে। এই যে দেখুন পানিটা ঝরিয়ে আমি একটা বক্সে করে রেখে দিচ্ছি, আর কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি। আর গরম পানিতে দেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব বেশিক্ষণ রাখা যাবে না, 30 সেকেন্ডের মতন রাখলেই কিন্তু এনাফ। আর এইখান থেকে ছোলাটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমি যখন 4-5টা সিটি এসেছিল তারপরে মানে চুলাটা বন্ধ করে দিয়েছিলাম আর খুলিনি। এরপরে হচ্ছে একটু আলু দিয়েছি, আলু দিয়ে আর একটা সিটি দিয়েছি। এখন হচ্ছে একটু মাখা মাখা হয়ে গেলেই আমি নামিয়ে নিব গরম মশলার একটু গুঁড়ো দিয়ে। আর আলু ছাড়া ছোলা রান্না আমার একদমই ভালো লাগে না। আপনারা চাইলে কিন্তু আলু না দিয়েও করতে পারেন। তো আলুটা দিলে আমার কাছে ছোলা খেতে বেশি ভালো লাগে। এখন কিন্তু ছোলাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে ছোট ছোট বক্সে রাখবো। তো ছোট ছোট বক্স রাখলে দেখা যাবে ফ্রিজে বেশি জায়গা লাগবে। তো আমার এই বক্সটা কিন্তু আমি সবসময় দেখা যায় রমজান মাসে ছোলাই রাখি বেশিরভাগ। মানে একটা একটা ছোট বাটি বের করলেই কিন্তু আমাদের দেখা যাবে 2 দিন হয়ে যাবে। কারণ ছোলাটা শুধু মুড়ি ভর্তাতেই খাওয়া হয়, আর এমনিতে খুব একটা খাওয়া হয় না, মাঝে মাঝে হয়তো বা একটু সালাদ করে খাওয়া হয়। তো সেটার জন্য আমি আলাদা করে শুধু সিদ্ধ করে রাখি।
আর কিছু ছোলা আমি হচ্ছে প্লাস্টিক ব্যাগে ভরেছি, এভাবেই করে একটু পাতলা পাতলা করে রেখেছি, এতে করে একটু বেশি করে ফ্রিজে রাখা যাবে আর সহজেই হচ্ছে ডিফ্রস্টও হয়ে যাবে। এটা শুধু ফ্রিজ থেকে বের করে আপনারা চুলায় শুধু গরম করলেই রেডি হয়ে যাবে, আর কোনো কিছুই করতে হবে না, কোনো মশলা দেওয়ারও প্রয়োজন নেই। আপনারা চাইলে একটু পেঁয়াজ ভেজে সেটাতেও এটা দিতে পারেন, তাহলেও হয়। আর এদিক থেকে এবার আমি যে পেঁয়াজুটা একদম পুরো প্রসেস করে রাখছি, কারণ রমজান মাসে সব ভাজাভুজির ভিতরে পেঁয়াজুটা একটু কম খাওয়া হয়, শুধু মুড়ি মাখানোতেই দেয়া হয়। তো এর জন্য প্রত্যেক দিন আবার পেঁয়াজু বানানোটা অনেক বেশি প্যারা হয়ে যায়। তো এর জন্য এবার আমি একবারে হচ্ছে পেঁয়াজুগুলো মানে মেখে এভাবে পেঁয়াজুর শেপ দিয়ে ফ্রোজেন করে রাখবো। এতে হয়তোবা পেঁয়াজের টেস্টটা একটু কম হয়, কিন্তু তারপরেও আমার সময় বেঁচে যাবে অনেকটা। যদিও পেঁয়াজটা আমার প্রত্যেক দিন খাওয়া হয় না, 2-1 দিন পর পর খাওয়া হয়। আর এভাবে পেঁয়াজু রাখার ক্ষেত্রে অবশ্যই ডালটাকে একটু শুকনো করে পেস্ট করতে হবে। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, তো আমি ব্লেন্ডারেই করেছি, কিন্তু একদমই পানি ব্যবহার করিনি, অল্প একটু পানি দিয়ে একদম আঠালো করে আমি পেস্টটা করে নিয়েছি। পাতলা হলে তখন কিন্তু এভাবে আর ফ্রোজেন করা যাবে না। তো এটা হচ্ছে এর পর দিন আমি কয়েকটা আলুর চপও বানিয়ে নিচ্ছি। তো আলুর চপে এবার আমি কোনো কিছুই অ্যাড করিনি, অন্য সময় দেখা যায় আমি চিকেনের কিমা বা ডিম এগুলো অ্যাড করে থাকি। তো এবার হচ্ছে একদম সিম্পল আলুর চপ রেখেছি, একটু বেশি মশলাদার করেছি, একটু ঝালঝাল টাইপের। তো এবার আরহামের জন্য আলাদা করে করিনি, কারণ আরহাম এখন আর এগুলো খায় না। ছোটোবেলায় যাও একটু মুখে দিত, এখন বড় হয়ে যাওয়ার পরে এগুলো কিছুই মুখে দেয় না। তো এই কাজগুলো করে নেওয়াতে কিন্তু আমার অনেক বেশি উপকার হয়েছে। আপনারা যারা এখন পর্যন্ত করেননি আমার ভিডিও দেখে করে নেবেন, এতে করে আপনাদেরও রমজান মাসে অনেকটা টাইম সেভ হবে। তো এখন হচ্ছে আমি এই যে ফ্রিজে রেখে দিচ্ছি বরফ হওয়ার জন্য, তারপরে কিন্তু বরফ হয়ে গেলে আপনারা যে কোনো বক্সে বা জিপলক ব্যাগে ভরে রেখে দিতে পারেন। তো এই যে বরফ হয়ে যাওয়ার পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন হচ্ছে আমি এই যে প্লাস্টিক ব্যাগগুলো তো ভরে রাখছি। তো এই প্লাস্টিক ব্যাগগুলো যেহেতু জিপলক না, তা আমি এই প্লাস্টিকের ব্যাগে পাতলা পাতলা করে রেখে তারপরে হচ্ছে কোনো একটা বড় বক্সে একবারে রেখে দিব, যাতে একটা বক্সে অনেকগুলো জিনিস রাখতে পারি। আর আমি একবারে একটা প্যাকেটে বেশি রাখছি না, অল্প করে রাখছি, 2-3টা প্যাকেটে করে রাখছি। এতে করে দেখা যায় একটা প্যাকেট বের করলে একটা প্যাকেট খাওয়া হবে, তারপর আবার আরেকটা প্যাকেট বের করা যাবে। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।